সত্য ঘটনা অবলম্বনে এবারের আয়োজন মানজুমাল বয়েজ। আজকের মুভিটি সবার দেখা উচিত, কারণ বন্ধুত্ব কেমন হওয়া প্রয়োজন তা এই সিনেমা থেকেই বোঝা যায়। ইংরেজিতে একটি প্রবাদ বাক্য আছে, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন নিড, যার অর্থ হলো বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। তো চলুন শুরু করি আজকের এক্সপ্লেনেশন। অ্যাট ফার্স্ট মুভিটির শুরুতে আমরা একজনকে দেখতে পাই যে কিনা একজন বাস কন্ডাক্টর, এবং সে একটি খাবার হোটেলে রাতের খাবার শেষে হোটেলের বিল দিতে গিয়ে একটি খবরের কাগজ দেখতে পায়, এবং যেহেতু সে লেখাপড়া জানে না তাই হোটেলের মালিককে তা পড়ে শোনাতে বলে। আর তখন খবরটি শুনে তার মধ্যে যেন একটি উত্তেজনা ভাব বিরাজ করে। তারপর তাড়াহুড়া করে বাসটি নিয়ে সে কোথায় যেন চলে যায়, কিন্তু কোথায় যাচ্ছে তা জানতে হলে আমাদেরকে একটু পেছনে ফিরতে হবে। সাল 2006। আমরা মানজুমাল নামের এই ছোট্ট শহরে একটি বিয়ে বাড়ি দেখতে পাই, যেখানে কিছু বন্ধুরা ছিল। মুভিটি ভালোভাবে বুঝতে হলে চলুন সবার সাথে একটু পরিচয় করিয়ে দিই। এখানে যে বন্ধুগুলোকে দেখছেন তাদের এই গ্রুপকে বলা হয় মানজুমাল বয়েজ, এবং এরাই হচ্ছে মুভিটির প্রধান চরিত্র, যা আমরা মুভিটির নাম দ্বারাই বুঝতে পারছি। বিয়েবাড়িতেই তাদের একজন পুরনো বন্ধুর সাথে দেখা হয়, যার নাম প্রসাদ, এবং এই প্রসাদ হলো মানজুমাল বয়েজ গ্রুপের সুধীর বন্ধু। সুধী তার বাকি বন্ধুদের সাথে প্রসাদের আলাপ করিয়ে দেয়। অনেকদিন পর দেখা হওয়ায় কথা বলতে বলতে তারা জানতে পারে প্রসাদ এখন গাড়ির ড্রাইভার। তখন সুধী বলতে থাকে তাহলে তো একটা ট্রিপ দেওয়াই যায়। তখন প্রসাদ তাদের একটি ভিজিটিং কার্ড দেয় এবং বলে যে কোনো ট্রিপে তাদেরকে নিয়ে যাবে। এরপর বিয়েবাড়িতে খাবার দাবার আর নাচানাচি শেষে মানজুমাল বয়েজরা যখন বাড়ি ফিরবে তখন অন্য একটা গ্রুপের সাথে তাদের মারামারি বেঁধে যায়। আসলে কিছুদিন আগে একটি দড়ি খেলা প্রতিযোগিতায় মানজুমাল বয়েজ হেরে গিয়েছিল, এবং এ নিয়েই তাদেরকে খোঁটা দিচ্ছিল। তখনই শুরু হয় এই ঝামেলা। মারামারির এক পর্যায়ে সুভাষ নামের এই ছেলেটি তাদেরকে বলে এখানে একটি দড়ি খেলার আয়োজন করা হোক। তো বিয়ে বাড়িতে শুরু হয়ে গেল তাদের প্রতিযোগিতা, এবং এই প্রতিযোগিতায় আবারও মানজুমাল বয়েজ হেরে যায়। আর কুট্টান নামের এই ছেলেটি হলো এই গ্রুপের সবচেয়ে সিনিয়র। এইভাবে সবার সামনে হেরে যাওয়ায় তার খুব খারাপ লাগে, এবং অপমান সহ্য করতে না পেরে সে সেখান থেকে চলে যায়। পরের দিন তারা তাদের বিরোধী পক্ষের কিছু গ্রুপ ছবির অ্যালবাম দেখে তাদেরও খুব ইচ্ছে হয় এভাবে ছবি তোলার জন্য। তারাও তো মাঝে মাঝে ঘুরতে যায়, কিন্তু তাদের এইভাবে ছবি তোলা হয়নি। তাই তারা ডিসাইড করে ঘুরতে যাবে, কিন্তু কোথায় যাবে তা নিয়ে শুরু হয় বিতর্ক। এক একজন এক একটি জায়গার নাম বলে, কিন্তু শেষমেশ কয়েকজন ছাড়া সবাই কোদাইকানাল যেতে রাজি হয়, এবং সুধী তার বন্ধু প্রসাদকে ফোন করে বলে যাতে সে তাদের এই ট্রিপে নিয়ে যায়। কিন্তু সে জানায় এখন বিয়ের মৌসুম থাকায় বড় গাড়ি তার কাছে নেই। একটা গাড়ি আছে যেটাতে কিনা শুধুমাত্র 9 জন যেতে পারবে, কিন্তু তাদের গ্রুপে অনেক মেম্বার থাকায় কাকে কাকে বাদ দিবে তা নিয়ে শুরু হলো মহাচিন্তা। পরে তারা 9 জন সিলেক্ট হয়, এবং সুভাষ নামের ছেলেটি টাকার জন্য যেতে পারবে না, কিন্তু সে তাদেরকে মিথ্যা বলে যে সে তার দাদির বাসায় বেড়াতে যাবে, তাই ট্রিপে সে যেতে পারবে না। আর ট্রিপের জন্য অলরেডি 9 জন হয়ে গিয়েছিল, তাই তারা সুভাষকে আর জোর করল না। ট্রিপের দিন জানতে পারে তাদের 9 জনের মধ্যে একজনের জরুরি কাজ থাকায় সে যেতে পারবে না। তখন মেম্বার হয়ে গেল 9 জন থেকে 8 জন। একজন মেম্বার কমে যাওয়ায় কুট্টান সুভাষকে তার বাড়ি থেকে আনতে যায়, এবং তাকে বলে টাকা নিয়ে চিন্তা না করতে, তারা সবাই মিলে ম্যানেজ করে নেবে। তারপর সুভাষ রাজি হয়, এবং কুট্টান যেহেতু সুভাষের ভালো বন্ধু তাই তার মা সুভাষকে তার সাথে যেতে দেয়, এবং ড্রাইভার প্রসাদ সহ তারা হলো মোট 10 জন। কিন্তু যারা এই ট্রিপে যাবে না বলছিল তাদের মধ্যে একজন হঠাৎ করেই গাড়িতে জায়গা না হওয়া সত্ত্বেও এক প্রকার জোর করে উঠে যায়, এবং এখন তারা মোট 11 জন। এ নিয়েই তাদের যাত্রা শুরু হলো। রাস্তাতে তারা অনেক হইহুল্লোড় আর মজা মাস্তি করতে করতে যায়। অনেকদিন পর সবাই একসাথে ঘুরতে আসায় তাদের আনন্দ যেন ভরা কলসির মতো। তারা অনেক জায়গায় ঘোরাঘুরি করে এবং বিভিন্ন জায়গায় অনেক ছবি তোলে। তাদের দেখে এমনটাই মনে হচ্ছিল যে ঘোরার থেকে ছবিই বেশি তুলছিল। যাই হোক, ছবি তোলার সাধনা তাদের অনেক দিনের, তাই তারা সেটা আজকে পূরণ করলো। কিন্তু বাসায় ফেরার পথে সুধী বলে তাদের এখনও গুণাগুহা দেখা বাকি, আর সেখানে তাদের পছন্দের একজন শিল্পীর গানের শুটিং হয়েছিল, তাই তারা সেখানে যাওয়ার জন্য রওনা হয়। সেখানে গিয়ে তারা একটি লোহার বড় গেট দেখতে পায়। আসলে এখন যাতে আর কোনো ট্যুরিস্ট গুহার ভেতরে ঢুকতে না পারে তাই সেই গেট বন্ধ করা হয়েছে। কিন্তু হঠাৎ করেই তারা ভেতরে কয়েকজনকে দেখতে পায়, এবং তাদের দেখা দেখি তারা এই লোহার গেট পার হয়ে ওই পাশে চলে যায়।
একটু ভেতরে যেতেই তারা দেখতে পায় আরও অনেক লোহার গেট দিয়ে বিভিন্ন জায়গা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু এই মানজুমাল বয়েজের ছেলেগুলো দমে থাকার মতো নয়। তাই তারা সব গেট অতিক্রম করে গুহার একদম ভেতরে চলে আসে এবং তারা একটি পাথরের গায়ে কিছু গ্রুপের নাম দেখতে পায়। তাই সিদ্ধান্ত নেয় তারাও তাদের গ্রুপের নাম এখানে লিখবে। আশেপাশে খোঁজার পর তারা একটি রঙের কোটা দেখতে পায়, আর সেটা দিয়ে তারা তাদের গ্রুপের নাম লিখে ফেলে। যখনই তারা নামের পাশে ছবি তুলতে ওপরে উঠবে, ঠিক তখনই কেউ কিছু বুঝে ওঠার আগে সুভাষ একটি গর্তের মধ্যে পড়ে যায়। সবাই তো থ মেরে বোঝার চেষ্টা করছে হঠাৎই কি হয়ে গেল। তারা সবাই মনে করছিল হয়তো সুভাষ তাদের সাথে মজা করছে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল সুভাষের কোনো পাত্তাই নাই এবং সুভাষ যে গর্তে পড়ে গিয়েছিল তা খুব অন্ধকার আর বেশ বড়সড়, কিছু দেখাও যাচ্ছে না। আসলে গর্তটা শুকনা পাতা দিয়ে ঢাকা ছিল, তাই সুভাষ সেটা বুঝতে পারেনি। সুভাষের বন্ধুরা তাকে অনেক ডাকাডাকি করতে থাকে, কিন্তু সুভাষের কোনো গন্ধই পাচ্ছে না। কিছুক্ষণ পরে গর্ত থেকে এক ঝাঁক বাদুড় বের হয়ে আসে, আর সেটা দেখার পর বাইরে একজন ট্যুরিস্ট গাইড বুঝতে পারে নিশ্চয় ভেতরে কোনো সমস্যা হয়েছে। সে জায়গাটি সম্পর্কে অনেক অভিজ্ঞ, তাই ভেতরে কি হয়েছে তা দেখতে সেখানে চলে আসে। সেখানে এসে দেখে সবার চোখে মুখে কান্নার ছাপ। ট্যুরিস্ট গাইড তাদের মুখে ঘটনাটি শুনে তাদেরকে এখান থেকে চলে যেতে বলে, কারণ এর আগে এই গর্ত থেকে কাউকেই বের করা সম্ভব হয়নি। কিন্তু সুভাষের বন্ধুরা কিছুতেই মানতে চাইছিল না, তাই তাদের মধ্যে কয়েকজন বাইরে যায় স্থানীয় মানুষদের সাহায্যের জন্য। তারা সেখানে একজন ফটোগ্রাফারকে পায়, কিন্তু ফটোগ্রাফারও একই কথা বলে। যখন তারা মানতে চাইছিল না, তখন ফটোগ্রাফার বলে কিছুক্ষণ আগে ট্যুরিস্ট গার্ড রাউন্ড দিয়ে গেল, তারা যেন তাদেরকে সব জানায়। তারা আরও মানুষকে রিকোয়েস্ট করতে থাকে তাদের সাহায্যের জন্য, কিন্তু প্রত্যেকের কথা একই ছিল। পরে তারা একজন চাওয়ালাকে তাদের সাথে নিয়ে আসে। আর কিছু বন্ধুরা প্রসাদকে নিয়ে পুলিশের কাছে যায়, আর এদিকে ঘন মেঘ নিয়ে জোরে সোরে বৃষ্টি নামতে শুরু করে। আর এখন যেহেতু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তাই তারা গর্তে যেন পানি ঢুকতে না পারে, তাই গর্ত থেকে পানি আটকানোর চেষ্টা করছে, কিন্তু কোনো কিছুতেই পানি আটকানো যাচ্ছে না। তাই হতাশা নিয়ে তারা সেখানে গোল হয়ে শুয়ে পড়ে। এদিকে বাকিরা পুলিশ স্টেশনে পৌঁছে যায়। তখন কনস্টেবল তাদের নিষিদ্ধ জায়গায় যাওয়ার কথা শুনে খুব রেগে যায়, আর প্রধান কনস্টেবল বলে স্বাধীনতার পর ওই জায়গায় মোট 13 জন পড়ে গিয়েছিল, তাদের কাউকেই উদ্ধার করা যায়নি। লাস্ট যে ছেলেটি পড়ে গিয়েছিল সে ছিল একজন মিনিস্টারের ভাতিজা। সকল উদ্ধারকারী সংস্থা দিয়েও তার ভাতিজাকে উদ্ধার করা যায়নি। এমনকি মিনিস্টার অফার করেছিল কেউ যদি তার ভাতিজার একটি হারও নিয়ে এসে দিতে পারে তাহলে তাকে 15 লক্ষ টাকা দেওয়া হবে, কিন্তু কেউ তাকে উদ্ধার করতে সক্ষম হয়নি। কিন্তু তারা তার বন্ধুকে যে করেই হোক উদ্ধার করবে, এরা যেন নাছোড়বান্দা। আর এরই মধ্যে ইন্সপেক্টর চলে আসে। তখন ঘটনা শুনে ইন্সপেক্টর তাদেরকে মারে আর বলতে থাকে, তোরাই তোদের বন্ধুকে ফেলে দিয়ে নাটক করছিস। আর এদিকে সবাই থ মেরে বসে আছে, কারো মুখ দিয়ে একটি কথাও বের হচ্ছে না। আর কুট্টানভাবে বাড়িতে ফিরে গিয়ে সুভাষের মাকে সে কি বলবে, কারণ সেই সুভাষকে জোর করে এখানে নিয়ে এসেছিল। আর এর মধ্যেই ইন্সপেক্টর তাদের কথা বুঝতে পারে আর একজন কনস্টেবলকে তাদের সাথে যাওয়ার জন্য আদেশ করে। এই কনস্টেবলটির এই বৃষ্টির মধ্যে যাওয়ার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু ইচ্ছার বিরুদ্ধে ডিউটির কারণে তাকে এখানে আসতে হয়। এখানে এসে সুভাষের বন্ধুদের এরকম অবস্থা দেখে কনস্টেবল বলে তারা যেন এখান থেকে ফিরে যায়, তাদের বন্ধু আর ফিরবে না। কিন্তু মানজুমাল বয়েজ তাদের বন্ধুকে না নিয়ে যাবে না, সেটা জীবিত হোক বা মৃত। তারা কনস্টেবলকে অনুরোধ করে বলে কোনো একটা ব্যবস্থা করতে, কিন্তু কনস্টেবল তাদের কথা না শুনে প্রসাদকে বলে তাকে যেন থানায় নামিয়ে দিয়ে আসে। কিন্তু প্রসাদ বলে তাদের বন্ধুকে না নিয়ে সে এখান থেকে কোথাও যাবে না। তখন কনস্টেবল তাকে মারতে থাকে, আর এটা দেখে চাওয়ালা আর ট্যুরিস্ট গাইড বলে ওঠে তারা তো আমাদের অতিথি, তাদেরকে যদি আমরা সাহায্য না করি তাহলে কে করবে। এর মধ্যে একজন বন্ধু প্রচণ্ড আবেগ নিয়ে বন্ধুকে ডাকতে থাকে, কিন্তু এবার বন্ধুর ডাকে সাড়া দিয়ে সুভাষও সিগন্যাল দিতে থাকে। আর এটা শুনে তারা একেবারেই অস্থির হয়ে যায় যে তাদের বন্ধু এখনও বেঁচে আছে। তখন কনস্টেবল খুব অবাক হয়ে যায়, কারণ এই প্রথম ভেতরে কারো বেঁচে থাকার সূত্র পেল। তখন আরও পুলিশ সহ ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে হাজির হয়। তারা প্রথমে দড়ি ফেলে চেষ্টা করে, কিন্তু সেটাতে কোনো কাজ হয় না। তখন তারা ডিসাইড করে কাউকে এই গুহার ভিতরে নামতে হবে, কিন্তু খুব এক্সপার্ট কর্মীরাও এর ভিতরে নামতে চায় না। তারা বলে আমরা চাকরি ছেড়ে দেব, তবু এই গুহার ভিতরে নামবো না। আসলে এই গুহাটিকে বলা হয় শয়তানের রান্নাঘর। তাছাড়া এই গুহায় যে যায় সে আর ফিরে আসে না, তাই কেউ নামতে রাজি হয় না। পরবর্তীতে আর কোনো উপায় না পেয়ে কুট্টান এগিয়ে আসে এবং বলে স্যার আমি নামবো। তখন ইন্সপেক্টর তাকে নামতে দিতে চায় না,
কিন্তু ভেতরে যেহেতু সুভাষের বেঁচে থাকার একটি ইঙ্গিত তারা পেয়েছে, তাই আর কোনো উপায় না পেয়ে ইন্সপেক্টর তাকে নামার অনুমতি দেয় এবং নামার আগে তাকে একটি বাঁধন শিখিয়ে দেওয়া হয়, যেটা দ্বারা সে সুভাষকে ওপরে নিয়ে আসবে। তারপর নামিয়ে দেওয়া হলো কুট্টানকে। কুট্টান একটু নামার পরে বুঝতে পারে এই গুহাটি সোজা নয়, বরং আঁকাবাঁকা আর পাথরগুলো খুবই পিচ্ছিল। তার নামতেও খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তাকে নামতেই হবে। এই জেদ নিয়ে আরও নিচে নামে। কুট্টান এতটাই নিচে নেমে গিয়েছিল যে ফায়ার সার্ভিসের লোকদের কাছে দড়ি ফুরে গিয়েছিল, আর দড়িটি ছিল 120 ফুটের। আর এটাই অক্সিজেন লেভেলের স্ট্যান্ডার্ড মাপ। এর নিচে গেলে অক্সিজেন লেভেল কমে আসবে। তাছাড়াও কুট্টান কোথাও সুভাষকে খুঁজে পাচ্ছে না, তাই তারা ওপর থেকে কুট্টানকে বিষয়টি জানায়। কিন্তু কুট্টান বলে তাকে যেন আরও দড়ি দিয়ে নিচে নামানো হয়, কিন্তু পুলিশ এটা করতে চাইছিল না। কুট্টান বলে, আমাকে যদি আর নামানো না হয় তাহলে আমি দড়ি খুলে গুহার ভিতরে ঝাঁপ দেব। তখন তারা বাধ্য হয়ে দড়ি জোড়া দেয় এবং নামতে নামতে এক পর্যায়ে কুট্টান দেখতে পায় তার বন্ধু সুভাষকে। তখন বন্ধুকে খুঁজে পেয়ে কুট্টান তাড়াতাড়ি তাকে তার নিজের সাথে বেঁধে নেয়, আর তখনই সুভাষ কুট্টানের গলা চেপে ধরে। আসলে সুভাষ তার মানসিক ভারসাম্য একেবারেই হারিয়ে ফেলেছিল, তাই সে তার বন্ধুকে চিনতে পারেনি। তখন কুট্টান তাকে ছাড়াবার অনেক চেষ্টা করে। এক পর্যায়ে ঝুল সামলাতে না পেরে কুট্টান আর সুভাষ পাথরের খাঁজ থেকে নিচে পড়ে যায়, আর এদিকে ওপরে থাকা কর্মীরাও তাদের ধরে রাখার ভারসাম্য হারিয়ে ফেলে। তখন এই মানজুমাল বয়েজের বাকিরা দড়ি টানতে শুরু করে, কিন্তু তারা কুট্টানের আর কোনো আওয়াজ পাচ্ছে না। তখন তারা সুভাষের মতো কুট্টানকেও হারিয়ে ফেললো এটা ভেবে খুব ভয় পেয়ে যায়। একটু পরে কুট্টান তাদেরকে ওপরে উঠাতে বলে। এখন শুরু হয়ে যায় মানজুমাল বয়েজের দড়ি টানার লড়াই। তারা আগে অনেকবার হেরে গেলেও এইবার তাদের জিততেই হবে। অবশেষে গুহার একেবারে কাছে আসতেই পাথরের একটা খাঁচে তাদের দড়ি আটকে যায়, আর কোনো মতেই ওপরে আনা যাচ্ছে না। তখন আতঙ্কে দাঁড়িয়ে থাকা অভিলাষ বলে ওঠে, পাগলের মতো না টেনে দড়ি ঢিল দে, তারপর টান। তখন তারা তাই করে এবং সত্যিই দড়িটি খাঁচ থেকে বের হয়ে যায়। এরপর কুট্টান আর সুভাষ জীবিত ওপরে উঠে আসে। তখন তাড়াতাড়ি তারা সুভাষকে বাইরে নিয়ে আসে এবং তাকে আগুনের পাশে রাখে। আসলে সে ঠান্ডায় কাঁপছিল। তাকে দেখতে আশেপাশের অনেকে আসছিল। একজন বৃদ্ধা তাকে দেখতে আসায় সে বলে, এ ছেলে কোনো মানুষ নয়, বরং ভগবান। তখন সে তার পায়ে সালাম করে। তারপর তারা সবাই তাকে একটি হসপিটালে নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসা করার পর ডাক্তার তাদেরকে জানায় তারা যেন একটি বড় হসপিটালে সুভাষকে ভর্তি করায়। সুভাষকে নিয়ে ফেরার সময় ইন্সপেক্টর বলে তারা যেন আর কখনোই এখানে না আসে। আর এদিকে সাংবাদিকরাও এই খবর পেয়ে ছুটে আসতে থাকে, কারণ শয়তানের রান্নাঘর থেকে এই প্রথম কেউ বেঁচে ফিরেছে। তারপর তার মাকে খবর দেওয়া হয়। তার মা সুভাষের এই অবস্থা শুনে হসপিটালে ছুটে আসে এবং কুট্টানকে খুব বকাবকি করতে থাকে, কিন্তু কুট্টান কোনো কথার জবাব দেয় না। আসলে তার মা এত বড় কাহিনী জানে না। সে জানে কোথাও একটা পড়ে গিয়েছিল, এমনকি তাদের এলাকাতেও কেউ জানে না। কিন্তু মুভির শুরুতে আমরা যে কন্ট্রাক্টরকে দেখেছিলাম, এই কন্ট্রাক্টর তাদের চার্জে গিয়ে এই খবর তাদের ফাদারকে বলে দেয়, আর ফাদার সবাইকে জানিয়ে দেয়। তখন সুভাষের মাও সেটা জানতে পারে, আর তখন সুভাষের মা কুট্টানের কাছে আসে এবং তাকে বকাবকি করার জন্য ক্ষমা চায়। আসলে সে না থাকলে তার ছেলে আজ হয়তো বাঁচত না। আর তারপর ওই গুহাতে লোহার খাঁচা দিয়ে আটকে দেওয়া হয়, কারণ সবসময় কুট্টানের মতো বন্ধু থাকবে না। বন্ধুরা, এই কাহিনীটি একদমই সত্যি। বন্ধুত্ব হলে এমন বন্ধুত্বই জীবনে প্রয়োজন। কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন তা অবশ্যই কমেন্টে জানান, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।